নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। হয়তো আজকে তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, গলা পুরো বসে রয়েছে। কিন্তু তোমরা অনেক অপেক্ষা করে বসে থাকো, সেই জন্য তোমাদের কথা ভেবে আমি রিভিউ অবশ্যই দেবো। প্রত্যেকটা এপিসোডেরই রিভিউ তোমরা পাবে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সুধা তো বলছে যে এবার এই পুরো মিডিয়া, পুরো মানুষজন সবার সামনে আপনার মুখে চুনকালি মাখিয়ে আমার পায়ে যদি না ফেলতে পেরেছি, তাহলে আমার নামও সুধাময়ী নয়। সমুদ্র বলছে আমার বৌদির মুখে কালিমা করার চেষ্টা করেছিলেন, মানে বৌদিকে, এবার দেখুন আপনার কি হয়। ওদিকে ঝিনুক কিন্তু ফোন করেছে, ফোন করে সম্ভবত ঝিনুকের কাজটা রেডি হয়ে গেছে, তাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসো। এবার ঝিনুক কিন্তু কোর্টের অর্ডার নিয়ে চলে এসেছে, সুধাকে আর নিয়ে যেতে পারবে না। আর এমনিতেও সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় কোনো মেয়েকে নিয়ে যাওয়ার কোনো রাইট নেই আর কি। তাই বলছে এবার ডাইরেক্ট কোর্টেই দেখা হবে। এবার তো ওদিকে মিস্টার ঘোষাল পুরো ভয় পেয়ে গেছে, আর তারই চামচা ওই পুলিশ একবারে মানে কি বলবো, চুপ করে গেছে। এসেছিল তার দাদা দিলীপের বদলা নিতে। তাই এবার ঝিনুকরা বলছে রেশমি তুমি কিন্তু আমাদের প্রধান সাক্ষী, তাই তোমার এখন কোথাও যাওয়া চলবে না। আশুতোষ তাই বলছে। তখন বলছে কিন্তু আমাকে তো একবার যেতেই হবে, আমার সাথে হওয়া অন্যায়ের উত্তর তো আমাকে দিতেই হবে। এবার বলছে মিস্টার ঘোষাল এবার আমাদের কোর্টে দেখা হবে, আর নিজের শেষটা দেখতে এবার তৈরি থাকবেন। মিস্টার ঘোষাল তো পুরো ভয় পেয়ে গেছে। পুরো জনতা মিডিয়া সব কিন্তু সুধার দিকে, সবাই সুধাকেই সাপোর্ট করছে, আর মিস্টার ঘোষালকে নিয়ে যেতে বলছে। এবার থানাতে বাপাদিত্য ঘোষাল তার ছেলের সাথে কথা বলছে যে ওদেরকে তো কেসটা প্রমাণ করতে হবে, সাক্ষী পাবে কোথার থেকে। তখন রেশমি এসেছে, বলছে সাক্ষী তো আমি নিজে, এবার আপনাকে আর আপনার ছেলেকে আমি এবার শাস্তি দিয়েই ছাড়বো। আর জয়, তুমি আমাকে ঠকিয়েছিলে, ভালোবাসার অভিনয় করেছিলে, আর বিয়ে করে তুমি আমাকে পাচার করে দিচ্ছিলে, এত বড় সাহস তোমার, এবার দেখো আমি তোমারও কি হাল করি। এ হাতের শাখা পলা যা যা ছিল সবকিছু খুলে একেবারে রণজয়ের মুখে মারে থানার মধ্যেই। এবার রণজয় কিন্তু নাটক করতে শুরু করেছে যে প্লিজ আমি এসব করতে চাইনি, বিশ্বাস করে, এই যে বাবা, এই বাবার কথায় আমি এরকম করেছি, এই লোকটাই আমাকে ফাঁসিয়েছে, আমি জানতাম না যে ওখানে এই সমস্ত কাজ হয়, আমি নাহলে তোমাকে নিয়ে যেতাম না, বিশ্বাস করো রেশমি, আই বেগ অফ ইউ, আমাকে তুমি বাঁচাতে পারো একমাত্র। এই বলে রেশমির হাতটা যেই ধরেছে, রেশমি বলছে তাই না, লজ্জা করে না আমার সামনে কুমিরের কান্না কাঁদতে। এই বলে রণজয় একদম গলা টিপে ধরেছে এক হাতে। রণজয় কিন্তু হাতটা ছাড়াতে পারছে না, একদম যত শক্তি আছে একদম লাগিয়ে দিয়েছে আর গলা টিপতে। আর এদিকে রণজয়ের বাবাও ছাড়ো ছাড়ো করছে, ছাড়াতে পারছে না। তখন আশুতোষের কাছে গেছে যে আপনি দেখছেন না আমার ছেলেকে মেরে ফেলছে, দেখছেন না। তখন আশুতোষ বলছে আপনার ছেলে 5 বছর ধরে রেশমিকে টার্গেট করেছিল, আপনি বাবা হয়ে জানতেন না বুঝি? একটা প্রমাণ পাই না আপনার বিরুদ্ধে আমি, তারপর দেখুন আপনার ছেলের পাশে আপনাকেও করে দেবো। এই বলে রণজয়ের বাবা আর কোনো কিছু করতে পারে না, চুপ করে থেকে যায়। রেশমি কিন্তু মাথায় জল ঢেলে সিঁদুরটাও মুছে ফেলে। ওদিকে আশুতোষ গিয়ে তখন রেশমির হাতটা ছাড়ায়, বলছে রেশমি ছেড়ে দাও, আইন নিজের হাতে নিও না, আইনের উপর ভরসা রাখো, দেখবে ঠিক রণজয় শাস্তি পাবে। এদিকে রণজয় বলছে ওর বাবাকে যে ড্যাডি, আমাদের এই কাজকর্মে কিন্তু একমাত্র সাক্ষী রেশমি, রেশমি যদি মুখ খোলে তাহলে আমাদের শাস্তি হওয়া থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তখন ওর বাবা বলছে ঠিক আছে, তাহলে ওর মুখ বন্ধ করারই ব্যবস্থা করছে সারা জীবনের জন্য। এদিকে সুধা তেজ কিন্তু বাড়িতে সেই কেসটা নিয়ে কথা বলছে। তেজ বলছে আমি সেটা চিন্তা করছি না, রেশমির বয়ান পেলে তো শাস্তি পেয়েই যাবে। আমি ভাবছি তোমার 7 বছর আগেকার ঘটনাটা সেটা কি করে প্রমাণিত হবে বাপাদিত্য ঘোষালের বিরুদ্ধে। সুধা বলছে সেই যে ভিডিওটা বাপাদিত্য ঘোষাল বাড়িতে দেখিয়েছিল, সেই ভিডিওটা দিয়ে প্রমাণ করা যেতে পারে, কিন্তু সেটা তো পুরো নয়। আমার মনে হয় পুরো ভিডিওটা সার্থকের কাছে পাওয়া যেতে পারে। তখন তেজ বলছে কিন্তু সার্থক তো এখন নেই। তখন বলছে তাহলে আরেকজন এই ব্যাপারে সাহায্য করবে, সেটা হচ্ছে ইমন। এই কয়দিনে যা কিছু হয়েছে ইমনের মধ্যে কিন্তু একটু চেঞ্জেস এসেছে। এই বলে দুজনে বেরোচ্ছে, তখন তরি আসে, এসে বলছে তোমরা কোথাও যাবে না আমাকে ছেড়ে, আমার আর ভালো লাগছে না এইভাবে একা একা থাকতে, কতদিন তোমরা আমাকে ঘুম পাড়িয়ে দাওনি, নিজে হাতে খাইয়ে দাওনি। বলছে সত্যি তো, এই কয়দিনে তরিটা অনেক একা একা থেকেছে আমাদেরকে ছেড়ে। তখন ওরা দুজনে কি করে, মানে তেজ তখন তরিকে কোলে নেয়, আর কোলে নিয়ে বলছে তুমি চাও না দুষ্ট লোকটা শাস্তি পাক? বলে হ্যাঁ বাবা, আমি চাই তো যে তারা শাস্তি পাক, কিন্তু তাদের শাস্তি তো পুলিশ দেবে, তোমরা আমার কাছে থাকো। তখন বলছে হ্যাঁ বাবা, পুলিশ তো দেবেই, কিন্তু তার সাথে আমাদেরকেও যেতে হবে। তাই একবার যখন দুষ্ট লোক শাস্তি পেয়ে যাবে না, দেখবে আর কোনো চিন্তা হবে না, আমরা তোমার কাছেই থাকবো, তোমার কাছ থেকে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন তরি বলছে প্রমিস? তখন তার বাবা মা বলছে হ্যাঁ, হাতে হাত রেখে বলছে প্রমিস। এবার দুজনে মিলে তরিকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ ওদিকে দেখা যাচ্ছে যে রেশমি কিন্তু গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে বাড়ি আসার জন্য। আশুতোষ ফোন করেছে, কি তুমি রেশমি, তুমি একা চলে এলে বাড়ি থেকে, আবার একা চলে গেলে, আমাকে তুমি একবার জানাবে না? তুমি জানো সুধা কত চিন্তা করছে, আর এই ঘটনার একমাত্র সাক্ষী তুমি, তোমাকে কতটা সেফভাবে থাকতে হবে। তখন বলছে কিচ্ছু হবে না জানবো, আমি বাড়ির গাড়ি নিয়ে এসেছি। বলে যতই বাড়ির গাড়ি নিয়ে আসো না কেন, তোমাদের আমাকে বলা উচিত ছিল। ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, সুধা কিন্তু ঘুম ভেঙে একেবারে উঠে পড়েছে ভয়ে।
তেজ বলছে কিচ্ছু না, বিদ্যুৎ চমকাচ্ছে। সুধা তখন বলছে আচ্ছা রেশমি, রেশমি কোথায়? ওকে যে বলেছিলাম খাওয়া দাওয়া করে আমাদের ঘরে আসতে, কেস নিয়ে একটু কথা বলতে হবে। বলে সত্যি তো, রেশমি তো এখনো আসেনি। এই বলে ওরা দেখতে যাচ্ছে রেশমি কোথায়। এদিকে বাপ্পাইত্য কিন্তু ফোন করে বলে দেয় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার জন্য। আর ওদিকে সুধা ফোন করেছে রেশমিকে, রেশমি তুমি কোথায়? তখন রেশমি ফোনটা রিসিভ করেছে, আর ফোনটা রিসিভ করতে করতে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। রেশমি চিৎকার করে উঠেছে, সুধা বুঝে গেছে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে। সুধা তো ভয় পেয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, তেজ জিজ্ঞাসা করছে, বলছে রেশমির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে তো সবাই অবাক। এদিকে ড্রাইভারের প্রচুর ব্লিডিং হচ্ছে, রেশমির প্রচুর ব্লিডিং হচ্ছে, ওখানকার লোকজন চলে এসেছে দৌড়ে, বলছে মেয়েটা মারা গেল নাকি অ্যাক্সিডেন্টে। সবাই তো এবার হসপিটাল পৌঁছে গেছে। ওদিকে মেচকা দৌড়াতে দৌড়াতে এসছে, তেজ, সুধা, সমুদ্র, তোর বোন কোথায়? তেজ, সুধা, আমার মেয়েটা কোথায়, কি অবস্থায় আছে? তখন তেজ বলছে যে আম, আসলে ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার জানাবে বলেছে। তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে, এসে বলছে আপনাদের যে ড্রাইভার সে অনেকটা স্টেবল আছে। কিন্তু রেশমি বলে কি হয়েছে রেশমি বলুন না। বলছে যে রেশমি ঠিক যে জায়গায় বসেছিল সেই জায়গাতে গাড়িটা হিট করেছে, সেই জন্য ওর অবস্থা এই মুহূর্তে খুব ক্রিটিক্যাল, তাই ভগবানকে ডাকুন। তো সবাই তো চিন্তায় পড়ে যায়। মেচকা বলছে প্লিজ আমার মেয়েকে ভালো করুন, মেয়েকে ভালো করুন, যদিও কিছু হয় না তাহলে আপনাকে, এই বলে মারতে যাচ্ছে। তখন তেজা বলছে কিছু মনে করবেন না, আসলে ওনার মাথা ঠিক নেই। তো ডাক্তারকে রিকোয়েস্ট করছে, ডাক্তারও বলছে আমরা আমাদের বেস্ট দিয়ে ট্রাই করছি, এবার বাকিটা ভগবানের উপর। এবার কিন্তু মেচকা সব দোষ সুধার উপর দিচ্ছে, বলছে সবকিছু তোমার জন্য হচ্ছে, এই তোমার উটকো ঝামেলার জন্য, আজকে তোমার শত্রুতার জন্য আজকে আমার মেয়েটাকে ভুগতে হচ্ছে, আমার পুরো পরিবারকে ভুগতে হচ্ছে। তখন জ্যোৎস্না, সমুদ্র, তেজ সবাই রেগে যায়। তেজ বলছে, মানে জ্যোৎস্না বলছে, তুমি ভুলে যাচ্ছ বোধহয় যে এই সব কিছুর জন্য তুমি দায়ী। আজকে তোমার জন্যই সার্থক এতটা মনে ক্ষোভ নিয়ে জন্ম নিয়েছে, মানে ফিরে এসেছে আমাদের লাইফ, সব তার জন্য তুমি দায়ী। তেজ বলছে এখন ছাড়ো সব কথা। মেচকা বলছে না না, ছাড়বে কেন, বল বল বল, যখন বলতে শুরু করেছিস বল। তেজ বলছে ঠিকই বলেছে ও, দিদি ঠিকই বলেছে, কারণ তুমি ছোটবেলাতে সার্থক আর ওর মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মানে ঠাম্মির কান ভাঙিয়েছিলে, আর সেই জন্য ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আর সেই রাগটা ও বুকের ভিতর জমিয়ে রেখে ক্রিমিনাল হয়ে এই বাড়িতে ফিরে এসেছে। সুধার সাথে বিয়ে হওয়াটা তো কাকতালীয়, জাস্ট ওটা কোনো ক্রমে মিলে গেছে। কিন্তু বাড়িতে আজ অব্দি যা যা ঘটনা ঘটেছে, সার্থক যা কিছু ঘটিয়েছে সবকিছু তোমার জন্য। আর ওদিকে সমুদ্র বলছে এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এখন আর না, আজকের এই পরিস্থিতির জন্য তুমি আর রেশমি একমাত্র দায়ী। কারণ রেশমিকে দাদা ছোটোর থেকে নিজের সন্তানের মতো বড় করেছে, কিন্তু রেশমি কি করলো, বাড়ির লোকের কথা না শুনে ওই রণজয়ের কথা বিশ্বাস করেছে, ওই জন্য আজকে ভুক্তভোগী। আর তুমি, তুমি এক তো সম্পত্তির লোভে ওদিকে ঝুম্পার সাথে আমার বিয়ে দিয়ে আমার লাইফটাকে হেল করে দিয়েছো, আর ওদিকে এবার সম্পত্তির লোভে একইভাবে রেশমির বিয়েটা দিয়ে রেশমির জীবনটাকে শেষ করে দিয়েছো। মেজদা তোমার ছায়া হয়েছিল, তোমার জন্য আজকে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে বোধহয় বেঁচেই থাকতো না। ঝিনুক আমার লাইফে আছে বলে আমি বেঁচে আছি। সমুদ্র বলছে সবসময় টাকা দেখেছো, টাকা। তখন মেচকা বলছে টাকা নিয়ে কি আমি স্বর্গে যাব, যা করেছি সব তো তোদের জন্য করেছি। ঝিনুক বলছে অসুর মশাই, আজকে অন্তত পক্ষে আপনি বুঝুন যে ভালো থাকার জন্য টাকার নয়, পরিবার মানে প্রয়োজন হয় পরিবারের। প্রশ্ন বলছে এত সুন্দর পরিবারটাকে ভেঙে তছনছ করে দিতে চেয়েছিলে শুধুমাত্র তুমি মেচকা। মেচকা তো কাছে, যা হয়েছে আমার জন্য হয়েছে, তাই তো আমার জন্য হয়েছে। ওদিকে নার্স ঝটপট বেরিয়ে এসে রিসেপশনে বলছে পেশেন্টের অবস্থা প্রচন্ড ক্রিটিক্যাল, তাড়াতাড়ি আরেকজন ডক্টরকে ফোন করতে বলছে। এবার তো পরিবারের সবাই চিন্তায় পড়ে গেছে, বলছে যে কি হয়েছে আমাদের বাড়ির মেয়ের, কি হয়েছে? বলছে যে নার্স বলছে ওনার অবস্থা প্রচন্ড ক্রিটিক্যাল, ডিটোরিয়েট করছে, ওই জন্য ইমিডিয়েট সার্জারি না করলে বাঁচানো যাবে না, তাই সার্জন কুমারকে ফোন করা হচ্ছে। জ্যোৎস্না বলছে সত্যি আমি কতবার বারণ করেছিলাম বেরোস না বেরোস না, আমি যদি জানতাম যে ও বেরিয়ে গেছে আমি আটকানোর চেষ্টা করতাম, ওকে বেরোতে দিতাম না, তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা ঘটতো না। সুধা বলছে আমি নিশ্চিত যে অ্যাক্সিডেন্টটা কোনো দুর্ঘটনা নয়, এটা ঘটানো হয়েছে, এটা একটা সাজানো প্ল্যান। সবাই তো শুনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।